প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার জাহাঙ্গীর আলম 1961 সালে মার্চে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MRCP লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হসপিটালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সায়ন্ত। স্যার, ডায়াবেটিস অত্যন্ত কমন জিনিস, আমাদের সাধারণ দর্শকরাও সবাই এই রোগ সম্পর্কে জানেন, কিন্তু ডায়াবেটিসের কি চিকিৎসা পদ্ধতি ডে বাই ডে পরিবর্তন হয়, অনেক নতুন কিছু আসে, পুরনোরা আস্তে আস্তে সরে যায়। সেই জন্য আমরা আলোচনা করতে চাই মূলত আধুনিক চিকিৎসা কি যোগ হলো ডায়াবেটিসে সে নিয়ে। তার আগে তবুও যদি একটু ওভারভিউ দেন যে ডায়াবেটিস রোগটা কি এবং কারা ঝুঁকিপ্রবণ, কারা বেশি আক্রান্ত হচ্ছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে ডায়াবেটিস সারা দুনিয়াতে একটা মহামারী হিসাবে অলরেডি স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে এপিডেমিক হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং ডায়াবেটিসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এই বছরের হিসাব পর্যন্ত সারা দুনিয়াতে অলমোস্ট 480 মিলিয়ন ডায়াবেটিক পেশেন্ট আছে। এভাবে যদি এটা রেট বাড়তে থাকে আগামী কয়েক বছরের মধ্যে 640 মিলিয়ন হয়ে যাবে। বাংলাদেশেও এটা প্রতিনিয়ত বাড়ছে, কেননা আমরা যত আধুনিক জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত হচ্ছি, আমাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, আমার খাবার দাবারের যে ন্যাচারাল খাবারগুলো ছিল এগুলোর পরিবর্তন হচ্ছে, আমরা স্থূলতার শিকার হচ্ছি, আমরা ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ কায়িক পরিশ্রম আমাদের ওইভাবে হচ্ছে না, আমরা এক্সারসাইজ ওইভাবে করতে পারছি না, আমরা অলমোস্ট সেডেন্টারি লাইফ লিড করছি। সুতরাং এমনিতেই আমরা সাউথ ইস্ট এশিয়ার জনগণ, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না অ্যান্ড আদার নেবারিং কান্ট্রিজ যেগুলো আছে, আমরা ডায়াবেটিসের ঝুঁকিপ্রবণ। কিন্তু যেহেতু আধুনিকতার ছাপ আমাদের উপর পড়েছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, খাবার দাবার পরিবর্তন হয়ে গেছে, এটার প্রাদুর্ভাব দিন 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 বেড়ে যাচ্ছে। তো ডায়াবেটিস চিকিৎসাটা যে তিনটা জিনিস একসাথে আপনাকে চালু রাখতে হবে। একটা হচ্ছে জীবন ব্যবস্থা অর্থাৎ লাইফস্টাইলের মধ্যে পড়ছে আমাদের এক্সারসাইজ, খাদ্য নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে ঔষধ। আমরা জানি ডায়াবেটিস হচ্ছে একটা শর্করা জাতীয় খাদ্যের বিপাকীয় সমস্যা। সুতরাং সমস্যাটা হচ্ছে শর্করা জাতীয় খাবারগুলো অর্থাৎ গ্লুকোজটা মেটাবোলাইজড হতে পারছে না। কেন? এটা ডায়াবেটিস প্রকারভেদে টাইপ 1, টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসে আমাদের শরীরে যে অগ্নাশয় আছে তা থেকে একবারে ইনসুলিন তৈরি হয় না। আর টাইপ 2টা হচ্ছে যেটা সবচেয়ে কমন, অলমোস্ট 95-96% আমাদের দেশে, সারা দুনিয়াতেও এটা হচ্ছে দ্য কমনেস্ট ওয়ান। তার প্রবলেমটা হচ্ছে যে আমাদের শরীর থেকে ইনসুলিনটা সিক্রেশন হয় কিন্তু কম পরিমাণে, এবং এই ইনসুলিনগুলো যেখানে যেখানে গিয়ে কাজ করবে এই কাজের জায়গাগুলোতে ইনসুলিনগুলো ভালোভাবে কাজ করতে পারে না, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা হচ্ছে টাইপ 2 পরিপূর্ণ কাজ করছে না। আমরা স্যার আপনারা ডায়াবেটিসের চিকিৎসা সাধারণত 3D বলে থাকেন, ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগ, যেটা আপনি বললেন অলরেডি যে আমার জীবনযাপনের যে নিয়ন্ত্রণ বা ডিসিপ্লিন আনা, আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং পরবর্তীতে হচ্ছে ঔষধের প্রথম দুইটা ডি নিয়ে আমরা আলোচনা করতে চাই না আজকে, এটা অনেকেই জানেন। আমরা থার্ড যে ডিটা আছে ড্রাগ, অর্থাৎ ওষুধের মাধ্যমে যে চিকিৎসা, সেই সম্পর্কে যদি একটু বলেন। কমনলি আপনারা কি ওষুধ দিয়ে থাকেন এবং কি পরিবর্তন আসে? দেখুন, এখন পরিবর্তন অনেক এসে গেছে। আমরা একটু কমনটা শুনতে চাই। এক সময় আমাদের সালফোনাইল ইউরিয়া যে ড্রাগগুলো ছিল, অর্থাৎ অগ্নাশয় থেকে ইনসুলিন বের করার যে ড্রাগগুলো, এই ড্রাগগুলো কিন্তু এখন আর ইউজ করতে ডিসকারেজ করা হচ্ছে। নতুন যে ড্রাগগুলো আসছে আমরা এগুলোকে বলি ইনক্রেটিনস। অর্থাৎ আপনি খাবার খাওয়ার পরে আপনার খাবারের ইন্টেস্টাইনে খাবারের প্রভাবে আপনার অগ্নাশয় থেকে কতগুলো হরমোনস বের হয়,
এগুলো বলে ইনক্রেটিন হরমোনস। এইগুলোকে সক্রিয় রাখার জন্য কতগুলো ড্রাগস এখন বাজারে আসছে। এগুলো হচ্ছে এখন লিডিং বলা যেতে পারে। এর মধ্যে আছে ধরেন আমাদের বাজারে পাওয়া যাচ্ছে সিটাগ্লিপটিন নামে পাওয়া যাচ্ছে, ভিল্ডাগ্লিপটিন নামে পাওয়া গেছে। আমাদের এখানে নতুন ড্রাগ আসছে যেমন রিসেপ্টর অ্যানালগ আমরা বলি যে ভিক্টোজা নামে একটা ওষুধ আসছে। তো এগুলোর সাথে কম্বিনেশন হচ্ছে ম্যাটফর্মিন জাতীয় ওষুধ। মনে রাখবেন যে ম্যাটফর্মিন ওষুধটা এটা একটা গোল্ডেন ড্রাগ ফর ডায়াবেটিস। এটার সাথে কম্বিনেশন করে বিভিন্ন রকমের চিকিৎসা করা যায় ডায়াবেটিসে। তাছাড়াও নতুন যে ড্রাগটা আসছে, অর্থাৎ আপনার যে সুগারটা কিডনি ফিল্টার করছে, ফিল্টার করে আবার রিঅবজর্পশন করে আপনার ব্লাডে নিয়ে আসছে। সো এক ধরনের ড্রাগ আসছে যেটাকে বলা হয় SGLT2 ইনহিবিটরস, অর্থাৎ এই সুগারটাকে আর রিঅবজর্ব হতে দেয় না, এটা পেশাবের সাথে বের করে দেয়। এই ড্রাগগুলো আমাদের বাজারে আসছে ক্যানাগ্লোসিন, ডেপাগ্লিফোজেন নামে। এগুলো খুব প্রমিজিং ড্রাগ, এগুলোকে অ্যাড অন থেরাপি বলি। তাছাড়া ইনসুলিনের মধ্যে খুব সুন্দর পরিবর্তন আসছে। একটা হলো আগে প্রথম যখন 1992 ইনসুলিন আবিষ্কার হয়, স্যার বেন্টিং বেস্ট দুজন মিলে যে করে, তখন ইনসুলিন ছিল পর্ক থেকে। তারপরে চলে আসলো হিউম্যান ইনসুলিন, তারপরে চলে আসলো অ্যানালগ রিকমেন্ডেড ইনসুলিন, হিউম্যান ইনসুলিন, এরপরে চলে আসলো অ্যানালগ। এখন ইনসুলিন আপনার বিভিন্ন টাইপের আছে, শর্ট অ্যাক্টিং আছে, ইন্টারমিডিয়েট আছে, লং অ্যাক্টিং, এবং ইনসুলিনও আছে বাজারে যেগুলো 48 to 72 আওয়ার্স কাজ করে। প্রতিনিয়ত গবেষণা হচ্ছে, এটার পেছনে সারা দুনিয়াতে গবেষণা হচ্ছে এবং নতুন নতুন ইনসুলিনের টাইপ বের হচ্ছে। আর ইনসুলিন দেওয়ার যে আমরা ওই বিষয়ে শোনার আগে আরেকটু জানতে চাইবো যে যেহেতু ইনসুলিনের প্রসঙ্গ আসলো, একজন মানুষকে আপনারা কখন মুখে খাওয়ার ওষুধ বা ওই যে ডায়েট ডিসিপ্লিনের পরে মুখে খাওয়ার ওষুধ দেন, সেটাকে কখন আপনারা মনে করেন যে ইনসুলিন দেওয়া দরকার? আরেকটি হচ্ছে আমাদের রোগীদের মধ্যে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ডায়াবেটিস হলে একবার ইনসুলিন নিলে আমি আর ব্যাক করতে পারবো না, আমাকে সারা জীবন ইনসুলিন নিতে হবে। এর ভিত্তি কতখানি? হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, আমরা ডায়াবেটিস তো দুটো বলি, একটা হচ্ছে টাইপ 1, এখানে ইনসুলিনের প্রয়োজন আছে এবং ইনসুলিন ছাড়া আপনার এটা চিকিৎসা নেই, বিকল্প নেই, ওইখানে কোনো ইনসুলিন আপনার শরীরে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস এটা কিন্তু কিছুটা ইনসুলিন আপনার শরীরে রয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে 60 to 70% ডায়াবেটিস পেশেন্ট, তার ডায়াবেটিসের বয়সটা যখন 6 থেকে 7 বছর হয়ে যায়, তাদের আর শরীরে ইনসুলিন থাকে না, তখন আপনাকে কিন্তু ইনসুলিন দিতে হবে। সুতরাং একটা রোগী প্রথম দিকে ডায়েট ডিসিপ্লিন দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওরাল যে ড্রাগগুলো আছে যেগুলো দিয়ে আমরা ইনসুলিন বের করতে পারি অথবা ইনসুলিনকে ভালোভাবে কাজ করার সহযোগিতা করতে পারি, এইরকম ড্রাগগুলো দিয়ে দেখি যে আপনার টার্গেটস, আমরা যে টার্গেটস আছে আমাদের সুগার কন্ট্রোল করার, টার্গেটটা হচ্ছে বয়স ভেদে। পেশেন্টের বয়স যদি 50-এর নিচে হয় তাহলে ফাস্টিং সুগারটা 6.1-এর নিচে রাখতে হবে, খালি পেটেরটা। নাস্তার 2 ঘন্টা পরে আপনার 8-এর নিচে থাকতে হবে। তবে অ্যাবাভ 50 ইয়ার্স একটু রিল্যাক্স, তখন 6.5 to 7, এবং খাওয়ার 2 ঘন্টা পরে অ্যারাউন্ড 8 to 10 এরকম রাখতে হয়। এবং অ্যাবাভ 60 ইয়ার্স দেখা যাচ্ছে প্রতি বছর আমরা 1 মিলিমোল করে একটু রিল্যাক্স হতে পারি, অ্যালাউ করতে পারি। এই টার্গেট যদি কোনোভাবেই আপনি পূরণ না করতে পারেন ডায়েট, এক্সারসাইজ এবং ওষুধ দিয়ে, তখনই কিন্তু ইনসুলিনে যাওয়া। কিন্তু ভুল ধারণাটা হলো যে আপনাকে ডক্টর ইনসুলিন দিবে তখনই যখন আপনার ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আপনার যেহেতু টার্গেটই হচ্ছে যে আপনার সুগারকে আমি কন্ট্রোল রাখবো, ডায়াবেটিসকে কন্ট্রোল রাখবো, সুতরাং এইখানে চিন্তা করলে হবে না যে আমি ইনসুলিনে অভ্যস্ত হয়ে যাবো। কিন্তু এই ধরনের কথা সায়েন্স বলছে না, সাধারণ লোকরা বলে, মানে কন্ট্রোলে আসলে আবার মুখে খাওয়ার ওষুধে ফিরে যাওয়া যাচ্ছে। আমরা তো জানি যে অপারেশনের রোগীদের বেলায় মুখে খাওয়ার থেকে আপনি ইনসুলিনে তো দিচ্ছেন, আমরা অপারেশন করার পরে আবার তো তাকে কিছু ক্ষেত্রে ফিরে চলে আসা যায়। কিন্তু দেয়ার আর সাম স্টেজে যেখানে ইনসুলিন ছাড়া আর হচ্ছে না। আর ইনসুলিন ডেলিভারি সিস্টেমটা কিন্তু এখন আমূল পরিবর্তন আসছে। আগে নিডেল ছিল, হ্যাঁ, সিরিঞ্জ দিয়ে দিতাম, তারপরে প্যান চলে আসছে, প্যানের সাথে যে সমস্ত ইনসুলিনগুলো খাওয়ার সাথে সাথে নেওয়া যায় অথবা খাবারের পরে নেওয়া যায়, এগুলো আপনার প্যান দিয়ে দিতে পারেন, আপনি প্যান নিয়ে ঘুরেফেরা করতে পারেন নর্মালি আপনার পকেটে নিয়ে। আপনার যখন প্রয়োজন ডোজটা আসবে, আপনাকে কারোর জন্য অপেক্ষা করতেছেন না, নিজেরটা নিজেই দিতে পারেন। তাছাড়া এখন তো চলে আসছে ইনসুলিন পাম্প, এটা তো আরও যুগান্তকারী পদক্ষেপ। এবং অচিরেই পাম্প এমন এক ব্যবস্থা যে আপনি
পাম্পের মধ্যে ইনসুলিনের রিফিলটা ঢুকিয়ে দিবেন, প্রোগ্রাম করে দিবেন, সে আপনার শরীরে প্রয়োজন মতো নিয়ে দিবে, যখন যতটুকু ততটুকুই নিবে, এরকম অটোমেটিসিটিও চলে আসছে ওটার। বাংলাদেশে কি এটা এবং এগুলো আমাদের দেশে চলে আসছে এবং আমরা ব্যবহার করছি, এবং পেশেন্টরা অত্যন্ত স্যাটিসফাইড, এবং তারা অনেকে এই মন্তব্য করেন যে আমি কেন আগে এটা পেলাম না। কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি হয় যে আমি একটা মেশিন নিয়ে ঘুরবো, আমার থেকে নিয়ে যাবে, আর অর্থনৈতিক সামর্থ্য একটা ব্যাপার আছে। বেসিকটা যেটা হচ্ছে, বিভিন্ন টাইপের পাম্প আছে, ফুল অটোমেসিটি একটু দাম বেশি, কিন্তু বেসিকটা যেটা সেটা হচ্ছে যে 2,50,000 থেকে শুরু হয় আপ টু 6 লাখ পর্যন্ত। সামর্থ্যবান যারা চান তারা এই আধুনিক চিকিৎসা বাংলাদেশী আছে, চাইলে নিতে পারেন, আমরা জানলাম। আমাদের কাছে আছে, আমাদের পেশেন্টরা নিচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা সম্পর্কে। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো যে টিআরএক্স সাসপেনশন ট্রেনিংয়ের যে মুভমেন্টটা দেখাবো, এটা আমরা ফোকাস করব হচ্ছে আমরা অ্যাবডোমিনাল মাসলকে। এটা এক্সারসাইজটা এটা খুবই কমন একটা এক্সারসাইজ, এটাকে আমরা বলি প্ল্যাঙ্কিং মোশন। যারা অ্যাবসটাকে খুব আইসোলেট করতে চায় তারা সবসময় দেখা যায় যে অ্যাবসের লাস্ট এক্সারসাইজটা তারা প্ল্যাঙ্ক হিসাবে তারা চুজ করে। তো আমরা দেখাবো যে সাসপেনশন ট্রেনিংয়ের মাধ্যমে কীভাবে প্ল্যাঙ্কটা করতে হয়। নর্মাল প্ল্যাঙ্কের সাথে সাসপেনশন ট্রেনিংয়ের প্ল্যাঙ্কের সুবিধা হচ্ছে ওই যেটা এর আগে আমরা বলেছিলাম যে আপনার স্ট্যাবিলাইজার মাসলগুলো হচ্ছে বেশিভাবেই করবে, কাজ করবে। আর একটা জিনিস আমরা দেখবেন যে আপনার লেগস কিন্তু খুব ভারী হয়। ওই লেগসটাকে আপনি যখন সাসপেনশন অবস্থায় আপনার রাখলেন, তখন কিন্তু আপনার কোর মাসলটাকে, যেটাকে আমরা বলেছি নাভির কাছে যে ইগুলো থাকে, যে মাসলগুলো থাকে, সেই স্ট্যাবিলাইজার মাসলগুলো সবগুলোই অ্যাক্টিভ হয়ে যায়, এবং এক্সারসাইজের মাধ্যমে ওইগুলোকে আরও বেশিভাবে আমরা অ্যাক্টিভেট করতে পারি। যদিও অনেকে আবার টিআরএক্স সাসপেনশন ট্রেনিংয়ের রিভার্স প্ল্যাঙ্ক করে, মানে পাটাকে রাখে, মাটিতে রাখে এবং হাতটাকে সাসপেনশনের ভিতরে ঢুকিয়ে দেয়, সেটা একটা অপশন। কিন্তু ওইটার চেয়ে আমরা দেখি প্ল্যাঙ্কিং মোশনে যদি পাটাকে যদি সাসপেনশন অবস্থায় রাখে তাহলে কাজটা বেশি হয়। এখন দেখবেন যে সাদমান কীভাবে আমাদের দেখাবে যে প্ল্যাঙ্কিং মোশনটা সাসপেনশনের মাধ্যমে করতে হবে। ওকে, খেয়াল করবেন যে কীভাবে করতে হয়। প্রথমে ক্রিস ক্রস অবস্থায় পাটাকে ঢুকাবেন। ইয়েস, ক্রসিং অবস্থায় ঢুকানোর পরে জাস্ট বডিটাকে করে দেবেন, ঘুরিয়ে দেবেন, তাহলে জিনিসটা স্ট্রেট থাকবে। ওকে, সেম প্ল্যাঙ্কিং মোশন, কিন্তু এই জিনিসটা সাসপেন্ডেড অবস্থায় থাকবে অন দ্য স্ট্র্যাপস, এবং এই অবস্থায় থাকবে। এখন যখন আপনি একটা অ্যাডভান্স হয়ে যাবেন, আপনি জিনিসটা প্ল্যাঙ্কিং এই অবস্থা থেকে আপনি পুশ আপ পজিশনেও করতে পারবেন, আসতে পারবেন। যদি এটা আমরা সাপোর্ট করি না, বিভিন্ন থাকে, যাদের ইঞ্জুরি থাকে, ব্যাকে ইঞ্জুরি থাকে, তারা জিনিসটা করতে গেলে ওখানে বেশি প্রেশার পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সেফ। ওকে, যারা প্ল্যাঙ্কিং করছে এক্সারসাইজের মাধ্যমে, অনেক সময় দেখা যায় প্ল্যাঙ্কটা করতে 30 সেকেন্ড 90 সেকেন্ড পর্যন্ত চলে যায়, অনেকে 3-4 মিনিট পর্যন্ত করতে পারে, এটা অনেক বোরিং হয়ে যায়। তারা যদি আবার সাসপেনশনে যদি করে আসে, তখন দেখবেন যে আবার আপনি 30 সেকেন্ডে বেশি করতে পারবেন না, তো আপনার বেনিফিটটা বেশি পাবেন, কিন্তু অনেক কম সময়ের ভিতর। এবং খেয়াল রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ। আপনি সাসপেনশনে করুন অথবা মাটিতে করুন, এটা কিন্তু আপনার রেগুলার মানে অ্যাপের যে এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আপনাকে এটা ঢুকাতেই হবে। প্রিয় দর্শক, আমরা জানি কিডনি রোগীদের অনেক খাবার দাবারে নিষেধাজ্ঞা আছে, আবার কিছু খাবার তাদের বিশেষ উপকারে আসে। চলুন দর্শক, আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি কিডনি রোগীরা কি খাবেন, কেন খাবেন। প্রতিটি কিডনি রোগীর জন্য সুষম খাদ্য তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে বেশিরভাগ কিডনি রোগী অপুষ্টিতে ভুগে থাকেন। আমরা কিছু ভ্রান্ত ধারণার মধ্যে থাকি, কিডনি রোগী মানেই তারা মাছ মাংস খাবে না, ডিম দুধ খাবে না। এটা কিন্তু মোটেই সঠিক নয়। কিডনি রোগীর খাদ্য তালিকা প্রস্তুত হবে তার কিডনির রোগের প্রকার এবং স্টেজের উপরে। যেমন ডায়ালাইসিস এবং নন ডায়ালাইসিসের কিডনি পেশেন্টের কিন্তু খাদ্য তালিকা সম্পূর্ণ ভিন্ন। এছাড়াও কিডনি রোগীর লক্ষ্য রাখতে হবে তার পাশাপাশি অন্য কী ডিজিজ আছে, যেমন ডায়াবেটিক, কার্ডিয়াক ডিজিজ বা হাইপারটেনশন ইত্যাদি থাকলে তার খাদ্য তালিকাটা ভিন্ন হবে। এক্ষেত্রে আমি মনে করি প্রতিটি কিডনি রোগীর অন্তত মাসে একবার করে তার কোলেস্টেরল এবং ইলেকট্রোলাইটস ইত্যাদি চেক করে বিবেচনা অনুযায়ী খাদ্য তালিকাটা নিরূপণ করতে হবে। নন ডায়ালাইসিস যে সকল কিডনি রোগী, তাদেরকে সাধারণত আমরা বলে থাকি দৈনিক 40 থেকে 60 গ্রাম প্রোটিন, অর্থাৎ 40 গ্রাম প্রোটিনের মধ্যে কিন্তু আমাদের দৈনিক 2 টুকরো মাছ অথবা মাংস,
যেই মাছ অথবা মাংসের আকার হবে একটি ভিজিটিং কার্ডের সাইজের সমান এবং একটি ডিমের সাদা অংশ। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এর চেয়ে কম প্রোটিন যেন পেশেন্ট না খেয়ে থাকে। কিডনি পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ওজন না বাড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখা এবং পাশাপাশি যাতে অপুষ্টি না হয় সেটাও লক্ষ্য রাখা। পেশেন্ট যখন ডায়ালাইসিসে অবতীর্ণ হবেন তখন তার খাদ্যের রেস্ট্রিকশন অনেকটা কমে আসবে এবং পাশাপাশি ডায়ালাইসিসের পেশেন্টকে খেতে হবে প্রচুর পরিমাণে প্রোটিন। এই জায়গায় আমাদের একটা বেশিরভাগ রোগীরই ভ্রান্ত ধারণা কাজ করে। ডায়ালাইসিসের সময়ও তারা প্রোটিন রেস্ট্রিকশন করেন। সাধারণত আমরা বলে থাকি ডায়ালাইসিস চলাকালীন সময় 80 গ্রাম প্রোটিন দৈনিক খাদ্য তালিকায় থাকতে হবে, যা আমরা পেয়ে থাকি ন্যূনতম পক্ষে 3 থেকে 5 পিস মাছ অথবা মাংস এবং দৈনিক 3টা ডিমের সাদা অংশ থেকে। অনেক সময় দেখা যায় কিডনি রোগীরা বিভিন্ন ভাইটামিনস বা মিনারেল ডেফিসিয়েন্সিতে ভোগেন, যেমন ভিটামিন বি, সি বা ক্যালসিয়াম। এক্ষেত্রে তার রক্তের ভিটামিন এবং মিনারেলের রিপোর্ট অনুযায়ী তার এ সকল খাবারের সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তার সোডিয়াম পটাশিয়ামের মাত্রা যাতে ঠিক থাকে। এটা আমরা নন ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রেও লক্ষ্য রাখব। আমাদের রক্তে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা, সোডিয়াম বাড়লে পটাশিয়াম কমবে এবং পটাশিয়াম বাড়লে সোডিয়াম কমবে, সাধারণত 8th রুল অফ থাম্বটা ফলো করে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কিডনি পেশেন্ট পটাশিয়ামযুক্ত খাবার খাবে কিন্তু পরিমিত মাত্রায়। কোন খাবারগুলোতে পটাশিয়াম আছে, যেমন ডাবের পানি, কলা, আলু, টমেটো, যে কোনো লেবু জাতীয় খাবার, কমলা, বাতাবি লেবু ইত্যাদিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত কমে না যায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। আমরা প্রতি মিনিটে 12 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস নিয়ে ছেড়ে থাকি। শ্বাসনালীতে ইনফেকশন হলে, যথা নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, শক্ত ব্রঙ্কাইটিস, শ্বাস চলাচল দ্রুত হবে। হাঁপানির আক্রমণ হলেও শ্বাস প্রশ্বাস দ্রুত হবে। এক্ষেত্রে অক্সিজেনের অভাব হলে একই সঙ্গে জিহ্বা ও ঠোঁট নীল হতে পারে। এগুলো গুরুতর লক্ষণ। তখন রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে অক্সিজেন সহ অন্য চিকিৎসা দিতে হবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, আমরা যে শ্বাস নিই, এই শ্বাসের সঙ্গে যে অক্সিজেনটা আমাদের লাংসে যায়, ট্রান্সফিউশনের মাধ্যমে এটা আমাদের রক্তে মিশে এবং এই বিশুদ্ধ রক্তটা 5 লিটার রক্ত হার্টে ফিরে আসে এবং হার্টের বাম দিকের প্রকোষ্ঠগুলি এই রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়। এখন এই বিশুদ্ধ রক্তটার মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে আছি বা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চলছে। এখন এই হৃদযন্ত্র বা হার্ট তার নিজের রক্ত কোথা থেকে পাচ্ছে? তার জন্য 2টা রক্তনালী রয়েছে, যেটাকে আমরা বলি করোনারি আর্টারিজ, লেফট এবং রাইট। এখন কোনো কারণে যদি এই রক্তনালীতে প্রবাহটা বন্ধ হয়ে যায়, তখন হার্ট নিজে অসুস্থ হয়ে পড়ে। এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।